আমার নাম মালিহা। আমি ক্লাস 9-এ পড়ি। ছোট থেকেই আমি খুব সাহসী। ভূত জিন এসব বিশ্বাস করতাম না, সবসময় হেসে উড়িয়ে দিতাম। ভাবতাম এই ভূত জিন বলতে আবার কিছু হয় নাকি, সবকিছুই মানুষকে ভয় দেখানোর ধান্দা। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। আমার বাবার ঘন ঘন বদলি হতে থাকে। হঠাৎ করে তার বদলি হলো টাঙ্গাইলে, তাই এখন আমাদের সবাইকেও সেখানে যেতে হবে। আর এমনিতেই আমার পড়ালেখার 12টা বেজে যায়। আমি ক্লাস 4-এ 2বার থেকেছি, নয়তো এখন আমি ক্লাস 10-এ পড়তাম। তা যাই হোক, টাঙ্গাইলে বাবা একটা বড় বাসা ভাড়া নেয়। বাসাটি বেশ পুরনো হলেও ভাড়া খুবই কম। আমার মা একজন সংসারী, ঘর গোছানো স্বভাবের। তিনি ভাঙা ঘরটাকেও একদম রাজপ্রাসাদ বানিয়ে ফেলতে পারে। সেই ঘরটাতে মা খুব সুন্দর করে জিনিসপত্র গোছাতে শুরু করলো। সেই বাসাটার 3টা রুম ছিল, 2টা বেডরুম আর একটা ডাইনিং রুম। ভাড়া খুবই কম, মাত্র 5,000 টাকা। আজকাল 5,000 টাকায় এত ভালোবাসা পাওয়া যায় না। দেয়ালগুলোর রং ঘষে পড়েছে, অনেক পুরনো তো, তাই। জানা গেছে এর আগে যে ভাড়াটিয়া ছিল প্রায় 2 বছর আগে চলে গেছে। এরপর থেকে এই রুমটা এভাবে বন্ধই আছে, আর কেউ আসেনি। এই বাড়ির বাড়িওয়ালা মারা গেছে 5 বছর আগে। তার একটা ছেলে আছে, বাহিরের দেশে থাকে। সব দায়িত্ব দিয়ে রেখেছে দারোয়ানকে। তা যাই হোক, একটা রুমে আমি আর আমার বড় বোন ঘুমাতাম, অন্য রুমে আমার মা, বাবা আর ছোট ভাই ঘুমাতো। আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 2 বছর, আমার বড় আপুর বয়স 19 বছর। তিনি এইবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছে। তা যাই হোক, আমার রুমে কোনো ওয়াশরুম ছিল না। ওয়াশরুমটা ছিল ডাইনিং রুমের একদম শেষের দিকে। রুমগুলো বেশ বড় বড়। আমার আবার মাঝে মাঝে রাতের বেলা ঘুম ভেঙে যায়। খাবার খাওয়ার সময় বেশি পানি খেলেই এইরকমটা হয়। তো যাই হোক, ঘুম ভেঙে গেল আমার। রাত তখন 1:35। পাশেই তাকিয়ে দেখলাম বড় আপু ঘুমাচ্ছে। মা বাবার ঘর থেকেও কোনো কথা শোনা যাচ্ছে না। নিস্তব্ধতায় ভেসে আসছে বাবার নাক ডাকার শব্দ। বড় আপুর ফোনটা নিয়ে ফ্ল্যাশ অন করলাম। লাইট অন করলে তো বড় আপুর ঘুম ভেঙে যাবে, তাই আমি বিছানা থেকে নেমে ফ্ল্যাশের আলোতেই 1 পা 2 পা করে ডাইনিং রুমের দিকেই যাচ্ছি। এরপর ওয়াশরুমে যাই। ওয়াশরুম থেকে বের হয়ে ওয়াশরুমের লাইট অফ করে হঠাৎই কোনো কারণ ছাড়াই ফোনের ফ্ল্যাশ অফ হয়ে যায়। ঘর তখন পুরোপুরি অন্ধকার। হঠাৎ করে আমার গাটা কেমন কেঁপে উঠলো। আমি আপুর ফ্ল্যাশ অন করব, দেখলাম যে ফোনটা লক হয়ে গেছে। তো আমি ফোনের পাসওয়ার্ড দিচ্ছিলাম, কিন্তু কেন যেন বারবার রং বলছিল। হঠাৎ করে এরকমটা হওয়ার মানে কি? ফোনের ফ্ল্যাশ অনও করতে পারছি না, সামনে পাও বাড়াতে পারছি না, কেননা অন্ধকারে যে আমি কিছুই দেখছি না। ডাইনিং রুমের লাইট যে জ্বালাবো, লাইট জ্বালাতে হলেও সামনে বাড়তে হবে, কিন্তু ঘর এতটাই অন্ধকার যে আমি কিছুই দেখছি না চোখে। হঠাৎ করে আমার মনে হলো কেউ আমার সামনে দিয়ে দৌড়ে গেল। খালি পায়ের ধূপধাপ শব্দ। আমার শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা হাওয়া নেমে গেল। ঢোক গিললাম। এটা কি হলো? এত দ্রুত দৌড়ে গেছে যে তা কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি ভয় পেয়েছি সেই দিন। আমি কখনোই ভূতে বিশ্বাস করতাম না, কিন্তু সেই দিন কেন যেন আমার এতটা ভয় লাগছিল যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। হঠাৎ করে ফোনের ফ্ল্যাশটা আপনি জ্বলে উঠলো। আমি কিন্তু ফ্ল্যাশ অন করিনি তখনও, কেননা ফোনটা লক হয়ে গিয়েছিল। ফ্ল্যাশ অন হতেই আলোতে দেখলাম আমাদের খাবার টেবিলের ওপর কালো কিছু একটা বসে আছে, যার চোখ দুটো ছিল একদম জ্বলন্ত আগুনের মতো। দেখতে হুবহু মানুষের আকৃতি, কিন্তু উলঙ্গ, কালো কুচকুচে, চোখ দুটো জ্বলছে নিভছে, আমার দিকেই তাকিয়ে আছে। এমন ভাবে হাঁটু ধরে বসেছে যেন বাসর ঘরে বউরা বসে থাকে, ঠিক অমনি আমার দিকেই তাকিয়ে কিছুটা দুলছে। এই দৃশ্য দেখার পর আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাই। এরপর আমার কি হয়েছে আমি ঠিক বলতে পারবো না। যখন চোখ খুলে তাকালাম তখন দেখলাম আমি আমার বিছানায়। মা, বাবা এবং বড় আপু আমাকে ঘিরে আছে। আমার চেহারাতে পানি। আমার বড় আপু তখন গালে হাত দিয়ে বলছে, মালিহা উঠ, আমার দিকে তাকা একটু। আমি তখন উঠে বসলাম। মনে হচ্ছে আমার শরীরে কোনো রক্ত নেই, সব রক্ত কেউ চুষে খেয়ে ফেলেছে। আমি তখন আমার মাকে জড়িয়ে ধরলাম, ভীতু পাখির মতো কাঁপছিলাম। মা আমাকে বলল, কি হয়েছে মালিহা? তোকে ওয়াশরুমের সামনে পড়ে থাকতে দেখেছি, তাও পুরো ঘর অন্ধকার অবস্থায়। আমার বড় আপু তখন আমাকে পানি খাইয়ে দিল। আমি তখন কিছুটা শান্ত হলাম। মনে মনে ভাবতে লাগলাম, যা যা দেখেছি আমার কি উচিত সবাইকে সবকিছু বলা, নাকি এগুলো আমার মনের ভুল ছিল? কিছুক্ষণ ভাবার পর মাকে বললাম, আসলে অন্ধকারে আমি ভয় পেয়েছিলাম, আর কিছুই না। পরের দিন আমি চলে গেলাম স্কুলে। স্কুল থেকে টিউশনে যাব, আসতে আসতে সন্ধ্যা। আমার বড় আপু সেম। বড় আপু অবশ্য 2টা কোচিং এ পড়ে, তাই বড় আপুর আসতে আসতে রাত 8টা বেজে যায়, আর আমি চলে আসি 6টার মধ্যে। এই সময়টাতে মা ছোট ভাইকে নিয়ে একাই থাকে, আর বাবা তো কাজেই চলে যায়। তখন ভরা সন্ধ্যা। আমার মা তখন ভাইকে ঘুম পাড়িয়ে রেখে বারান্দা থেকে শুকনো কাপড়গুলো তুলছিলেন।
কাপড়গুলো নিয়ে যখনই সে ঘরে ঢুকবে তখনই আমার মায়ের চোখ পড়লো ডাইনিং রুমের দিকে। তিনি লক্ষ্য করলেন কিছু একটা দৌড়ে গেল, মানে এত দ্রুত গেল যে একদম চোখের পলকে। মা কপাল কুঁচকে তাকিয়ে রইলেন। শুকনো কাপড়গুলো বিছানার উপর রেখে সে ডাইনিং রুমের দিকেই আসতে লাগলো। ডাইনিং রুমের দিকে আসতেই হঠাৎ করেই লাইটটা ফিউজ হয়ে গেল। লাইটের কাঁচগুলো ছড়িয়ে পড়লো মেঝেতে। মা তখন বেশ ভয় পেয়ে যায়। এরপর আমার মা দারোয়ানকে ফোন করে এবং দারোয়ান এসে নতুন লাইট লাগিয়ে দিয়ে যায় এবং মেঝেতে থাকা সব কাঁচগুলো সরিয়ে ফেলা হয়, কারণ আমার ছোট ভাই তখন হাঁটে। মা খুব কড়া ভাবে দারোয়ানকে বললেন ভালো করে লাগিয়ে দিন, যাতে নেক্সট টাইম এরকম ফিউজ না হয়ে যায়। আমার ছোট বাচ্চা এভাবে কাজ পড়ে থাকলে তার পায়ে লাগলে তো অনেক ব্যথা পাবে। দারোয়ান বলল ঠিক আছে, চিন্তা করবেন না, আমি একদম ভালো মতো লাগিয়ে দিয়েছি। দারোয়ান চলে গেল। নতুন লাইটে পুরো ঘরটা বেশ আলোকিত হয়ে আছে। মায়ের তখন কিছুটা মাথা ধরেছে লাইটের আলোর কারণে, তাই তিনি লাইটটা অফ করে রাখেন এবং রান্নাঘরের লাইট জ্বালিয়ে রাখেন। এর মধ্যে আমার ছোট ভাই ঘুম থেকে উঠে গেছে। আমার ছোট ভাই তখন হেঁটে হেঁটে মায়ের কাছে আসে। আমার মা তখন ভাইয়ের দুধ গরম করছিল। আমার ভাই তখন হেঁটে হেঁটে মায়ের পা খামচে ধরে এবং এক চিৎকার করে কেঁদে উঠে পেছনে তাকিয়ে। ভাইয়ের চিৎকার শুনে সাথে সাথে মা নিচে তাকিয়ে দেখে আমার ভাই পেছনে তাকিয়ে কিছু একটা দেখে ভয় পাচ্ছে। আমার মা তখন পেছনে তাকিয়ে দেখলো কিছুই নেই। সাথে সাথে আমার মা লাইট অন করে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। পুরো ঘরটা আলোকিত হয়ে আছে। এরই মধ্যে আমি বাসায় চলে আসি। আর আমার ভাই ওই যে কান্না শুরু করেছে, সে আর একটু চুপ করছে না। কোনোভাবেই আমার মা তাকে চুপ করাতে পারছে না। আমি তখন মাকে বললাম কি হয়েছে, ভাই এভাবে কাঁদছে কেন? আমার মা তখন বলল কিছুই না, অন্ধকার রুম তাই ভয় পেয়েছে। মুহূর্তের মাঝে কাল রাতের ঘটনা মনে পড়ে গেল আমার। আমিও তো একই কথা বলেছিলাম মাকে। তা যাই হোক, রাত্রিবেলা আমার ভাইয়ের প্রচন্ড জ্বর আসে। এতটাই জ্বর যে সে একদম কাঁপছিল থরথর করে। ডাক্তার এনেও কোনো কাজ হচ্ছিল না। ভাইয়ের শরীর অসুস্থতার কারণে আমরা সেই রাতে কেউই ঘুমাতে পারিনি। কিন্তু সেই রাতে আমি কোনো কিছুই আর ওরকম দেখিনি। পরের দিন সকালবেলা আমার ভাইয়ের শরীরে কেমন যেন লাল গোটা গোটা হয়ে গিয়েছিল। আমার মা বলতে লাগলো এটা হয়তো হাম বসন্ত। সেই ঘটনার পর থেকে আমার ভাই ওপরের দিকে তাকিয়ে শুধু ভয় পেত আর কেঁপে উঠত। মনে হতো কোনো অদৃশ্য কেউ আমার ভাইকে সারাক্ষণ ভয় দেখাচ্ছে। আমার মাকে আমার নানু উপদেশ দিল যে আমার ছোট ভাইকে একটা ভালো হুজুর দেখানো হোক। ডাক্তারে এসব চিকিৎসা হবে না। যেহেতু আমার ভাই ভয় পায় তাই হয়তোবা কোনো কারণ আছে। সেই দিন বিকেলবেলা আমার মা আমার ভাইকে নিয়ে একটা হুজুরের কাছে যায়, যিনি ছিলেন সেখানকার মসজিদের ইমাম সাহেব। আমার ভাই তখন ইমাম সাহেবকে দেখে ঘুমিয়ে পড়ে। যেন মনে হচ্ছে সে কত রাত ধরে ঘুমায় না, একদম নিশ্চিন্তে নিষ্পাপ একটা শিশুর মতো ঘুমিয়ে আছে। অথচ এই কয়দিন ভয়ে একটুও ঘুমাতে পারেনি। হুজুরকে সবকিছু খুলে বলা হলো। হুজুর তখন আমার ভাইকে পানি পড়া দেয় এবং আমার মাকে বলে কোনো খারাপ কিছু দেখে ভয় পেয়েছে। হুজুর যে পানি পড়া দিয়েছিল সেই পানি পড়ার নিয়ম ছিল ভরা সন্ধ্যার দিকে পুরো ঘরে সেই পানি ছিটিয়ে দিতে হবে এবং আমার ভাইকে একটু খাইয়ে দিতে হবে। আমার মা তখন হুজুরকে তার হাদিয়া দিয়ে সে পানি পড়া নিয়ে বাড়িতে আসে। সেই পানি পড়া ডাইনিং টেবিলের উপর রাখতেই মনে হলো যেন পুরো ঘর থরথর করে কাঁপছে। আমার মা প্রথমে মনে করেছিল হয়তো ভূমিকম্প হচ্ছে, কিন্তু কোনো খবরে ভূমিকম্পের কথা বলেনি। মা তখন ভাবতে লাগলো হয়তো এই বাড়িতে কোনো সমস্যা আছে। তা যাই হোক, প্রতিদিনের মতো সেই দিন মা ভাইকে নিয়ে একাই ছিল। পুরো ভরা সন্ধ্যা। মা তখন হুজুরের কথা অনুযায়ী পুরো ঘরে পানি ছিটিয়ে দিবে। যেই না পানি হাতে নিয়েছে অমনি মা অনুভব করলো কেউ একজন দৌড়ে মায়ের পেছন থেকে বারান্দা দিয়ে পালিয়ে গেল। মা পেছনে ঘুরেও তাকিয়েছে, কিন্তু কাউকে দেখতে পায়নি। আমার ভাইটা তখন আবারও কান্না শুরু করলো। মা তখন আর সময় নষ্ট করলেন না, পুরো ঘরে পানি ছিটিয়ে দিলেন এবং আমার ছোট ভাইকে পানি খাওয়ানোর মাত্রই সে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর আমি বাড়িতে প্রবেশ করি। আমি দেখলাম প্রতিদিনের তুলনায় আজকে আমার ভাই একদম সুস্থ, একটুও কাঁদছে না। মায়ের থেকে জানতে পারলাম মা পানি পড়া ছিটিয়ে দিয়েছেন এবং আমার ভাইকে খাইয়ে দিয়েছেন, যার ফলে আমার ভাইটা একটুও কাঁদছে না। আমি তখন ভাবতে লাগলাম যা ভেবেছিলাম তাই। সেই রাতে আমি যা দেখেছিলাম সত্যি দেখেছিলাম, কোনো ভুল ছিল না। হুজুর বলেছিল এই পড়া পানি শেষ হয়ে গেলে এই বোতলে আরো পানি মিলিয়ে পুরো ঘরে আবারও ছিটাতে হবে। কিন্তু পানি ছেটাতে ছেটাতে একটা সময় গিয়ে পুরো বোতলের পানি শেষ হয়ে গেল। আমার ভাইও তখন মাশাআল্লাহ অনেক সুস্থ। তখন আমার মা ভাবলো যে যেহেতু পড়া পানি শেষ আর আমার ভাইও সুস্থ, তাহলে আর কোনো সমস্যা হবে না। এরপর তিনি বোতলটা ফেলে দেয়। পরের দিন সকালবেলা আমার ভাইয়ের প্রচন্ড জ্বর, এতটাই জ্বর যে ও থরথর করে কাঁপছিল। আমরা বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ করে ওর কি করে জ্বর আসে। আমার ভাইটার এই অবস্থা ছিল যে ও চোখ মেলে তাকাতেও পারতো না। আমি স্কুলে যাওয়া অফ করি 2 দিনের জন্য।
কেননা মা আমার ছোট ভাইকে নিয়ে একা একা কোনো কিছুই করতে পারছিল না। বড় আপুর সামনে পরীক্ষা, তাই বড় আপু মিস করে। যাই হোক, ভাইকে নিয়ে মা সারাক্ষণ বসে থাকতো ওর কান্না থামানোর জন্য। ও অবশ্য আবারও কান্না শুরু করে দিয়েছিল, আর যাবতীয় কাজে যতটুকু পারতাম আমি হেল্প করতাম। তখন ভরা সন্ধ্যায় ভাইয়া অনেক কাঁদছে। মা তখন ভাইকে কোলে নিয়ে ওকে কান্না থামানোর চেষ্টা করছে। আমি তখন রান্নাঘরে চা বানাচ্ছিলাম, কেননা মায়ের প্রচন্ড মাথা ব্যথা। চা বানানোর সময় আমার মনে হলো কেউ যেন ধুপধাপ করে পেছন থেকে দৌড়ে গেল। আমি সাথে সাথে ঘাড় ঘুরিয়ে তাকালাম। পুরো ঘর আলোকিত, কিন্তু কাউকেই দেখা যাচ্ছে না। আমি মনে মনে ভাবলাম, আবারও তো শুরু হয়ে গেছে। আমার মায়ের পড়া পানির বোতলটা ফেলা একদমই উচিত হয়নি। আমি দৌড়ে গেলাম মায়ের কাছে আর বলতে লাগলাম, মা, তুমি ওই পানির বোতলটা কেন ফেলে দিলে? হুজুররা তোমাকে বলেছিল সেই পানির বোতল শেষ হওয়ার আগেই সেই পানির বোতলে পানি মেশাতে হবে। মায়ের তখন মনে পড়ে গেল। মা তখন পাগলের মতো করে বললে, তুই থাক, আমি তোর ভাইকে নিয়ে হুজুরের কাছে যাচ্ছি। আমি তখন বললাম, মা, আমি একা থাকতে পারবো না, এই বাসায় একটা না একটা সমস্যা আছে, তুমি আমাকেও সাথে করে নিয়ে যাও। মা তখন আমাকে নিয়ে যেতে বাধ্য হলেন। এরপর আমি হুজুরকে আমার সাথে ঘটা পুরো ঘটনা খুলে বলি। আমার মা শুনে অবাক, বলে, তুই তো আমাকে আগে বলিসনি। এরপর হুজুরকে নিয়ে আমরা বাসায় আসি। হুজুর বাড়িতে ঢোকা মাত্রই বলো, ইয়া আল্লাহ, এই বাড়িতে একটা দুষ্ট জিন আছে, যিনি একজন মহিলা জিন। এই বাড়িটা অনেক বছর যাবৎ খালি পড়েছিল, তাই এখানে আস্তানা গেড়েছিল। আপনারা যত দ্রুত সম্ভব এই বাড়ি থেকে বের হয়ে যান। ও আপনাদের কোনো ক্ষতি করবে না, শুধু ভয় দেখাচ্ছে, যাতে আপনারা আপনা আপনি এই বাড়ি থেকে বের হতে বাধ্য হন। এরপর তিনি কিছু আমল শিখিয়ে দিয়ে গেলেন। বাবাকে সমস্ত ঘটনা খুলে বলার পর বাবা মা সিদ্ধান্ত নিলেন অন্য বাসায় উঠবেন। 3 দিন পরেই আমরা সেই বাসাটা ছেড়ে দিই। এত দ্রুত বাড়িটা ছেড়ে দিয়েছি যে আমাদের অনেক জিনিসই সেখানে পড়েছিল। পরবর্তীতে সেগুলো আর আনা হয়নি। নতুন বাসায় উঠেছি, সেই বাসার ভাড়া অনেক বেশি, কিন্তু বাসাটা বেশ ভালো, এখানে কোনো সমস্যা নেই, অন্তত শান্তিতে থাকতে পারছি। একটা সময় আমি ভাবতাম এসব জিন ভূত বলতে কিছুই হয় না। আজ আমার পুরো পরিবারের সাথে যা হয়েছে তাতে আমি মানতে বাধ্য যে আসলে জিন রয়েছে, খারাপ ভালো দুটো মিলিয়েই। সো কেমন লাগলো স্টোরিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। আল্লাহ হাফেজ।